তো আপনার একটা ভিডিও এর আগে মোটামুটি অনেক দর্শকের কাছে পৌঁছাইছে যে 1.5 বছরের ডবল। তারা বলিস ফুকর হচ্ছে একটা চলমান ব্যাংক। ব্যাংকে যেমন আমরা টাকা রাখি, ইদানিং কি হয়েছে, ব্যাংক মানুষের কাছে আসে। এই ব্যাংকটা ওইখানে চলে গেল, আরো সংসারে এই আয়ের রাস্তা দেবে। তাহলে কোনো বন্ধ হবে না, কোনো দূষণ হবে না, কোনো কিছু হবে না। কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে শূকর পালন করবেন, এছাড়াও অর্গানিক পদ্ধতিতে রয়েছে। তো প্রশিক্ষণ নিয়ে তবেই কাজ আরম্ভ করতে। নমস্কার, তো প্রিয় দর্শক, আজকে শূকর খামারের উপর আলোচনা হবে 1.5 বছরে কিভাবে ডবল হবে। তো এই ব্যাপারটাই আজকের এই প্রতিবেদনে ক্লিয়ার করবে। তাছাড়া কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে শূকর পালন করবেন, এছাড়াও অর্গানিক পদ্ধতিতে রয়েছে, এছাড়া কিভাবে ফার্ম ম্যানেজমেন্ট করবেন, এসব তথ্য নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর স্বপন কুমার সুখ। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউটের মেন ট্রেনার বা প্রাইম ট্রেনার ডক্টর স্বপন কুমার সুখ। তো স্যারের সঙ্গে আমরা কথা বলে নেব। স্যার নমস্কার। স্যার ভালো আছেন তো? আচ্ছা স্যার, আমার দর্শক যারা রয়েছে অধিকাংশই শূকর পালনের উপর ভিডিওটা দেখে। তো আপনার একটা ভিডিও এর আগে মোটামুটি অনেক দর্শকের কাছে পৌঁছাইছে যে 1.5 বছরের ডবল, সে কিভাবে সম্ভব হবে সেটা? আচ্ছা, প্রথমেই একটা কথা বলার দরকার। আমরা বলি যারা এই প্রশিক্ষণ বা পেশার সঙ্গে আছি জড়িয়ে, তারা বলি ফুকর হচ্ছে একটা চলমান ব্যাংক। ব্যাংকে যেমন আমরা টাকা রাখি, ইদানিং কি হয়েছে, ব্যাংক মানুষের কাছে আসে এবং এই ব্যাংক থেকে ওই ব্যাংকে টাকা পাওয়া এখন অসুবিধার কোনো কারণ নেই। ঠিক তেমনি ফুকর আমরা যদি রাখি, সে আমাদের প্রতিনিয়ত পয়সা দিয়ে যাবে। শুধু আমাকে দেবে না, ধরুন আমার বাড়ির মেয়ের বিয়ে হয়েছে একটা জায়গায়, আমার এই ফুকরটাকে আমি সেখানে পাঠিয়ে দিতে পারি, মানে আমার এই ব্যাংকটা ওইখানে চলে গেল, আরো সংসারে এ আয়ের রাস্তা দেবে। এইবার বলি কি করে 1.5 বছরে ডবল হতে পারে। সবকিছুরই একটা নিয়ম নীতি আছে, যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে অবশ্যই 1.5 বছরে সে ডবল হবে, মানে পয়সা ডবল দেবে। প্রথমেই তাকে নজর দিতে হবে যে যখন মা শূকর গাভীন আছে, কারণ পেটের বাচ্চা থেকে যদি তাকে যত্ন না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ঠিক সঠিক আয় পাবো না। সাধারণত ফুকুরি তার পেটেতে 115 থেকে 130 দিন অব্দি বাচ্চা থাকে, তারপরই সে বাচ্চা প্রসব করবে। আমাদের বক্তব্য হচ্ছে যেই শুকরি গাভীন হলো, অর্থাৎ যেই 1 মাস আমি বুঝতে পারলাম এবার গাভীন হয়েছে, তখন থেকেই তাকে খাবার দেওয়া, সঠিক সুষম খাবার দিতে হবে। সুষম খাবার মানেটা কি? আমরা যেমন একটু শাক খাই, একটু ডাল খাই, একটু মাছ খাই, একটু ডিম খাই, একটু দুধ খাই, ভাত খাই, এরকম তাদেরও সমস্ত রকম প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, ফ্যাট সবকিছুই দিতে হবে। এমন খাবার হবে দিতে যার মধ্যে এইগুলো সব আছে। আমি বলছি না সব কেনা খাবার হবে দিতে, আমাদের বাজারে আশপাশে যেসব খাবার আছে, জৈব খাবার আছে, এই খাবারগুলো যদি দিই তাতে খরচ অনেক কমবে। যেমন আমরা বলতে পারি আমাদের আশপাশে প্রচুর পরিমাণে শাক পাতা আছে, এই শাক পাতাগুলো দেয়া যেতে পারে, ধানের কুঁড়ো দেয়া যেতে পারে, চাল দেয়া যেতে পারে, গম ভাঙা দেয়া যেতে পারে, ভুট্টা দেয়া যেতে পারে, এগুলো সবই দেয়া যেতে পারে। এছাড়া শামুক ভাঙা, যাতে ক্যালসিয়াম এবং ফসফরাস প্রচুর পরিমাণে থাকে এবং সেটা জৈব ক্যালসিয়াম, জৈব ফসফরাস। তাছাড়া এজোলা যে আমাদের পানা আছে, সেই এজোলা পানা, সুবাবুল গাছ এবং তার ফল, এইগুলো যদি আমরা ঠিক পরিমাণে দিতে পারি এবং যখন পেটে বাচ্চা আছে
আস্তে আস্তে যেমন বাচ্চা দেবার সময় যত এগিয়ে আসবে, খাবারের পরিমাণও তত বাড়াতে হবে। কেন না, পেটের বাচ্চা তার মায়ের কাছ থেকে খাবার নেবে। অতএব এইগুলোকে যদি নজর ঠিক করে দিই, ঘরদোর পরিষ্কার রাখতে হবে যেন কোনো মতেই কোনো রকম রোগবালাই তার কাছে না আসে। আর একটা দিকে লক্ষ্য রাখতে হবে, যখন গাভিন করানোর আগে যেন দেখতে হবে অবশ্যই তাকে শূকর জ্বরের টিকা যেন দেয়া থাকে এবং কৃমিনাশক ওষুধ দেয়া থাকে। তাহলে বাচ্চা যখন প্রসব হবে বা বাচ্চা যেগুলো হবে তার খুব একটা সমস্যা দেখা দেবে না। আর বাচ্চা যেই হয়ে যাবে তার নাভির যত্ন হবে নিতে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হবে রাখবো। মায়ের দুধ তাকে খাওয়াতেই হবে, মায়ের দুধ তাকে খাওয়াতেই হবে যেন পরিমাণ মতো, যে গাঁজলা দুধটা যেন সে খায়। গাঁজলা দুধ না খেলে কিন্তু বাচ্চা বাড়বে না ঠিক মতো। তারপর তাকে 2 থেকে 5 দিনের ভেতরে তার যে সরু ছুঁচের মতো দাঁত আছে সেই দাঁতগুলো একটু করে ঘষে দিতে হবে বা কেটে হবে দিতে। এছাড়া ল্যাজটাকে সাধারণত দেখা যায় ওদের একটা বাচ্চা আর একটা বাচ্চার ল্যাজটাকে কামড়াতে যায়, সেই ল্যাজটাকেও একটু যদি ছোট করে দেয়া যায় ভালো। এছাড়া বাচ্চাগুলো প্রতিদিন এবেলা ওবেলা ঠিক মতো দুধ পাচ্ছে কিনা এটা নজর রাখতে হবে। এই নজর যদি না রাখি তাহলে বাচ্চাগুলো ঠিকভাবে বাড়বে না। আর মাকে লক্ষ্য রাখতে হবে যেন মা ঠিক মতো খাবার খাচ্ছে কিনা। মা ঠিক মতো খাবার খেলে তবেই তার দুধ হবে, আর দুধ হলে বাচ্চা তবেই সে পাবে। ঠিক 2 সপ্তাহ যেই পেরিয়ে যাবে বাচ্চাকে ক্রিপ ফিড দিয়ে দিই। ওই ক্রিপ ফিড যেই খাবে তখনই দেখবে তার হজম শক্তি বাড়বে। অর্থাৎ একে বলি আমরা অন্নপ্রাশন করা। তার হজম শক্তি বাড়বে এবং সে খাবার চাহিদা বাড়বে, ওজন বাড়তে আরম্ভ করবে। এইভাবে যদি আমরা ঠিক করে রাখতে পারি, 2 মাস পরে 3 মাসের মাথায় তার আগেই আমরা তাকে একমাত্র কৃমিনাশক ওষুধ দিয়ে দেবো। কৃমিনাশক ওষুধ দেওয়ার পর তাকে প্রথম যে টিকা, ওই যে বলুন শূকর জ্বর, তাকে প্রত্যেকটাকে এই ভ্যাকসিন দিয়ে দেওয়া এবং মাকে দেওয়া এবং বাচ্চাগুলোকে দেওয়া। বাচ্চাগুলোকে আবার 15 দিন পরে এসো রোগের টিকা দেওয়া। এই এসো রোগের টিকাটা কিন্তু বছরে 2 বার করে হবে দিতে। শূকর জ্বরের টিকা বছরে 1 বার, এটা মাকেও দিতে হবে একই সঙ্গে বাচ্চাকেও দিতে হবে। মা গাভিন থাকলেও তাকে এসো রোগের টিকা দেওয়া যায়, কোনো অসুবিধে হয় না। এই কথাগুলো আমাকে রাখতে হবে মনে। আর মলমূত্রকে ফেলতে হবে কম করে 100 ফুট দূরে, তা না হলে সে ওখান থেকে মাছি মশা ইত্যাদি আসবে, এদের কামড়াবে এবং গায়ে অজস্র ঘা হবে এবং এরাও তার ওজন বাড়বে না, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে। এইগুলো যদি নজর দেওয়া যায় অবশ্যই 1.5 বছরে ডবল হবে। একটা থাম রুল আছে যে 100 কিলো প্রায় আমরা দেখেছি 1 বছরে সে 100 থেকে 120 কিলো ওজন হয়ে যায়। 1.5 বছরে 150, 60, 180 কিলো অব্দি ওজন হতে পারে। কিন্তু যত ওজন হয় ঠিক তার 3 গুণ খাবার খাবে, এটা যেন মাথায় থাকে। অতএব এইটা যদি খায় দেখা যায় যা খরচা করলাম ঠিক তার দ্বিগুণ আমরা লাভ পেতে পারি, সমস্ত খরচা করছি বাদ দিয়ে। অতএব আমরা বলবো যেসব বেকার ছেলেমেয়েরা বসে আছে তাদের যদি ছোট জমি থাকে, আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার দুজনেই এগিয়ে এসছে এই পশুপালনের দিকে। অতএব আমি বলবো সবাই এগিয়ে আসুক, ব্যাংকও এগিয়ে আছে এই ব্যাপারে লোন দিতে। তাহলে ছেলেমেয়েরা কিন্তু আর হতাশায় ভুগবে না, তারা একটা দিশা পাবে, তারা আয়ের পথ দেখতে পাবে। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে শূকর জ্বর তার হাতে সোয়াইন ফিভার, আচ্ছা, আর বললেন যে বডিতে 110 খাবার, হ্যাঁ খাবার ওই দেবে আপনারা যে খাবারগুলো বাজারে পাওয়া যায়, আবার নিজেরাও কিছু বানিয়ে নিতে পারে। তবে বাজারের খাবার
তো দাম বেশি, যতটা সম্ভব সেইভাবে যতটা খরচ কমানো যায় সেই কথা ভাবতে হবে। মানে কোম্পানি খাবার তো যদি 100 কেজি অ্যানিমালে 10 কেজি খাওয়ানো যায় তাহলে তো অনেক মানে সম্ভব না। মানে আপনি যেটা খাবার কথা অর্গানিক পদ্ধতি, অর্গানিক পদ্ধতি যে খাবারের কথা বললো আপনি কিন্তু সেই খাবার খাওয়াতে পারেন, তাই না? যেমন শাকসবজিগুলো, শাকসবজি খাবে, কলা গাছের থোর খাওয়াতে পারে, কচু গাছ খাওয়াতে পারে এইগুলো, এবং বাজারের ফেলে দেওয়া সবজিগুলোকে এনে জলে ধুয়ে এইগুলোকে খাওয়াতে পারে, এরা ভীষণ ভাবে পছন্দ করে। তাছাড়া পশু যেখানে ধরুন ছাগল কাটছে, যেখানে মুরগি কাটছে, গরু কাটছে, তাদের রক্তটাকে এনে এটাকে খুদের সঙ্গে রান্না করে দেওয়া যেতে পারে, তবে কোনো মতেই 15% বেশি যেন না। আচ্ছা, আর একটা কথা, যে এই যে শূকর থেকে যে মলমূত্র বা আউটলেটটা বলি আমরা, সেটাকে সরাসরি পুকুরে দিয়ে সেখানে মাছ চাষ করা যায় না? দেওয়া না দেওয়াই ভালো। তার কারণ হচ্ছে কোনো ক্রমে যদি এদের অসুখটা ওখানে চলে যায় তাহলে ওই মাছটা তো আমরা খাবো, যদিও মাছগুলোকে রান্না করে খাওয়া হয়, কিন্তু জল দূষণ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলি যদি বায়োগ্যাস করে ফেলা হয় তাহলে বায়োগ্যাসের পরে যেটা বেরোবে তাতে কোনো রকমই এই সব সমস্যা থাকবে না, সেটা করলে ভালো। আচ্ছা, লোকালয় থেকে কতটা দূরে ফার্ম করা ভালো? দেখুন, লোকালয়ে থেকে 100 মিটার, খুব জোর 100 মিটারের মধ্যে হবে। তবে ভারতবর্ষের আইন অনুযায়ী কোনো ফার্মকে, কোনো পশুপালনকে না বলা যাবে না। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে করি তাহলে কোনো গন্ধ হবে না, কোনো দূষণ হবে না, কোনো কিছু হবে না। আর একটা স্যার, যে গভর্নমেন্টের কি কি ডকুমেন্টস দরকার আছে একটা কমার্শিয়ালি ফার্ম করতে গেলে? কমার্শিয়াল ফার্ম করতে গেলে তাকে একটা ট্রেড লাইসেন্স হবে নিতে, এইটাই নিতে হয়। আর একটা কথা, এখন অনেকে বলছেন নো অবজেকশন, না, ট্রেড লাইসেন্সটাই হচ্ছে নো অবজেকশন। এখানে কোনো নো অবজেকশনের প্রশ্ন নেই। ট্রেড লাইসেন্স পেলেই সে অনুমতি পাবে, এবং আমার মনে হয় আমাদের রাজ্যে সব পঞ্চায়েতে এটা অনুমতি দিয়ে থাকে, এবং তারা এই মানুষের বেকার ছেলেদের উন্নয়নের জন্য তারা কিন্তু এই সাহায্য করে থাকে। আচ্ছা, আর একটা কথা, যে আমাদের যে ফার্মটা হচ্ছে মার্কেটিং এর ব্যাপারটা, এক্ষেত্রে কি যারা শূকর পালন করে তাদের কি ট্যাক্স দিতে হয় কিনা? না না না, যদি এরকম জীবিত শূকর কেউ বিক্রি করে তার জন্য কোনো এখনো পর্যন্ত কোনো ট্যাক্স প্রণয়ন হয়নি। আচ্ছা, তাহলে যদি মিট প্রসেস করলে তার উপরে ট্যাক্স হয়। তবে সম্প্রতি যে জিএসটি ছাড় আছে বোধহয়, এখানেও অনেকটাই ছাড় দিয়েছে সেই। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আমার যারা দর্শক রয়েছে তাদের জন্য আপনি কি বলবেন লাস্টে? আমি একটা বলবো যে প্রশিক্ষণ নেই, যা কিছু করতে যাবেন বিনা প্রশিক্ষণে করতে যাবেন না। যেমন গাড়ি চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স দরকার, ট্রেনিং নিয়ে, এটাও তেমনি তাই। তা নাহলে কিন্তু লাভ তো হবেই না, উপরন্তু আপনি যেটা ব্যাংকের থেকে লোন নিয়েছে সেটাও জলে চলে যেতে পারে। অতএব উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে তবেই কাজ আরম্ভ করতে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি মাসেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট এই শূকর পালনের উপর প্রশিক্ষণ করায়। তো স্যার আছেন প্রাইম ট্রেনার, স্যার কিন্তু প্রশিক্ষণ করাচ্ছেন। তো নেক্সট মান্থেও আমাদের প্রশিক্ষণটা করানো হবে। এখন হয়তো আমরা ডেট ডিক্লেয়ার করতে পারছি না, স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন ডেটটা। এই ডেটে আপনারা যদি ট্রেনিংটা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার নাম রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু নেক্সট ব্যাচে প্রশিক্ষণটা নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।